ইউনূসের যেই দুর্নীতির যেই আখ্যানগুলো আমি অন্তত পক্ষে জানতে পেরেছি, ইনভেস্টিগেশন করেছি, সেগুলো সামনে আসবে। এটা হচ্ছে প্রথম কথা, আপনার প্রশ্নের প্রেক্ষিতে এটা জানানো প্রয়োজন। দ্বিতীয় ব্যাপার আছে যে সেগুলোর ভিত্তি এবং সেগুলো কি। আমি ভিত্তি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে গত বছর অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বরের 20 তারিখে খুব সম্ভবত বা তার দু একদিন আগে থেকেই আমাদের কথাবার্তা হচ্ছিল। আম, আমি কোনো এক কারণে, কোনো এক সূত্রে গ্রামীণ ফোনের এই অপরাধের কথাগুলো সম্পর্কে আমাকে জানানো হয়, এবং আমাকে যিনি জানিয়েছেন বা যারা জানিয়েছেন তারা বলেছেন যে আমি আগ্রহী কিনা, যেহেতু তারা জানে যে আমি ইনভেস্টিগেটিভ লেখালেখি করি, বলি। সো আমি কি আগ্রহী কিনা তাদের ইউনূসের এই দুর্নীতিগুলো জানতে বা এই ব্যাপারগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। তো যেহেতু ওই সময়টাতে বাংলাদেশের ইলেকশন চলে এসেছিল, জাতীয় সংসদ ইলেকশন, আমি সেখানে গেছি, ডকুমেন্টস কালেক্ট করা শুরু করেছি, ওদের কাছ থেকে ন্যারেটিভ গুলো নেওয়া শুরু করেছি। কিন্তু আমি ওই অর্থে তখন ইনভলভ হইনি, আমি আসলে ব্যস্ত ছিলাম জাতীয় ইলেকশনের ক্যাম্পেইন নিয়ে, বিভিন্ন রকমের কাজ সেখানে আমাদের ছিল। তারপরেও আমি যেটা করেছি সেটা হলো যে ইলেকশনের আগে আমি দুটো ভিডিও অলরেডি করেছি যে ইউনূসকে কেন আপনার 13 কোটি টাকা আয়কর বা তার আয়করটা তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা কেন দিতে হলো। প্লাস আরেকটা করেছি যে ইউনূস তার শ্রমিকদেরকে কিভাবে ঠকান সেটার উপরে, কারণ দুটোই তখন আদালতের রায়ে প্রমাণিত। তো আমি এটা নিয়ে একটা দীর্ঘ সময় কাজ করছিলাম। তো আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটা হলো যে আপনি যদি আমাকে বলেন যে অমুক লোক খারাপ, আমি আপনার কথা শুনি। আপনি আমার ধরেন অনেক অনেক দিনের বন্ধু বা বান্ধবী, আমি আপনার কথা শুনবো, কিন্তু আমি আপনার সাথে একমত তখনই হব না। আমি আপনাকে প্রথমেই বলবো যে আপনি আমাকে কাগজপত্র দেন, আমি আগে দেখি। আমি আমার এই জীবনে আন্তাজে কোনো প্রমাণ ছাড়া, এবং আমার কাছে ডকুমেন্টস এসেছে বা আমি নিশ্চিত হয়েছি এইটা ছাড়া, আমার মনে হয় না আমি কখনো লিখছি। হ্যাঁ, আমার এই ডকুমেন্ট গুলো নিয়ে পাল্টা আলাপ হতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি কখনো এমনকি এই যে আমি জামাত শিবিরদেরকে আমি বুকের গহীন থেকে ঘৃণা করি, শব্দটা হচ্ছে ঘৃণা। কিন্তু কেউ যদি আমাকে জামাত সম্পর্কে এসে বলে যে, পার্টিকুলারলি সুনির্দিষ্ট ভাবে বলে যে ওই লোকটাই অন্যায় করেছে, আমি তার কাছেও জানতে চাইবো যে আপনি আমাকে প্রমাণ নিয়ে আসেন। কারণ প্রমাণ ছাড়া আমি কিছুই বলবো না, বা আমার কাছে ক্রেডিবল এভিডেন্স আমি আনবো না। এটা আমার অভ্যাস। এর একটা কারণ হচ্ছে যে আমি পেশাতে আইনজীবী, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি আপনার হিউজ লেভেলের, আমি আপনাকে একটা ধারণা দেই, আমার কাছে এই মুহূর্তে প্রায় ধরেন 1,20,000-এর মতো ডকুমেন্টস আছে যেগুলো স্ক্যান করা। আমার প্রায় আমার 6টা হার্ড ড্রাইভ, 5-6-30টা 30 টেরাবাইট হার্ড ড্রাইভের ভেতরে এরকম অসংখ্য ডকুমেন্টস আছে। তো এগুলো তো আসলে প্রচুর হিসাব নিকাশ, অডিট টডিট রিপোর্ট, অনেক কিছু। সবগুলো তো আর এগুলো আনাও সম্ভব না। ওগুলো থেকে আমি জিস্ট করে 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 আমি এই দুর্নীতির ব্যাপারগুলোকে সেগমেন্ট করছি। যেমন আমি প্রথম সেগমেন্টটা যেটা দেখিয়েছি, যে ইউনূস যখন আপনার এই আপনি জানেন যে 1983 সালে তাকে এখানে ডেপুটেশনে পাঠানো হয়। চিটাগং ইউনিভার্সিটির টিচার ছিল, সেখান থেকে তাকে গ্রামীণ ব্যাংকের প্রেষণে পাঠানো হয়। পরবর্তী সময় তার জবটা পার্মানেন্ট করা হয় 1990s এর সামটাইমস ইন অগাস্টের শেষের দিকে। বাট ও তো তার আগেই এমডি ছিল, অর্থাৎ প্রেষণে ছিল, এরপরে চাকরি পার্মানেন্ট হয়েছে। সেই সময় সে করলো কি, তার বাবা হচ্ছে হাজি হাজি দুলা মিয়া সওদাগর, পাঁচলাইশের নিরিবিলি নামে, তাদের পাঁচলাইশে তাদের বাড়ি, মেডিকেল রোডে মনে হয়। তো ওই তার বাবা আপনার প্রিন্টিং প্রেসের ব্যবসা করতেন, অর্থাৎ মুদ্রণের ব্যবসার সাথে জড়িত ছিল, এবং এই লোকটি প্রচন্ড ভাবে একজন পাকিস্তানপন্থী মুসলিম লিগার ছিলেন। তাদের ওই প্রেসের নামই ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড। মুক্তিযুদ্ধের পরে সেটা প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড হিসেবে চেঞ্জ হয়। তো তার বাবার এই মানে প্রিন্টিং প্রেসটা মুক্তিযুদ্ধের পরে একেবারে মুখ থুবড়ে পড়ে। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা বা তাদের ফ্যামিলির ভূমিকা নানাবিধ কারণে। তো ইউনূস যখন আপনার গ্রামীণ ব্যাংকের এমডি হয়, তাদের যে ডুবে যাওয়া যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে সে পিক করে। কিভাবে পিক করে, যে আপনি জানেন যে স্বাভাবিকভাবে আপনি একটু কল্পনা করুন যে একটা ব্যাংকের কত ধরনের মুদ্রণের কাজ থাকে, কত রকমের। সেটা আপনার প্রিন্টিং এর কাগজ হতে পারে, তাদের লিফলেট হতে পারে, তারপরে প্যাম্পলেট হতে পারে, ব্যানার হতে পারে, চেক বই হতে পারে, লেজার বুক হতে পারে, কত চিঠি পত্র আনুষঙ্গিক যা যা কাগজের কাজ আছে সব তার বাবার প্রতিষ্ঠানকে দিয়ে দিল। এবং কে দিয়ে দিল? ইউনূস নিজে। ইউনূস কিন্তু তার বাবার প্রতিষ্ঠানের একজন 25% শেয়ার হোল্ডার, অর্থাৎ নিজে এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আবার কন্ট্যাক্টও করেছে নিজের সাথে নিজের। মানে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না? অর্থাৎ
কোন ধরনের টেন্ডার ছাড়া। মাথায় রাখবেন যে গ্রামীণ ব্যাংকের একটা যেই অর্ডিন্যান্সে গ্রামীণ ব্যাংক চলে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983। 1983 সালের এই অর্ডিন্যান্স অনুযায়ী ইউনুস এটা করতেই পারবে না। ইউনুস করে কি, তার বাবার এই কোম্পানির অনেক টাকা লোন ছিল জনতা ব্যাংকে। সে করে কি, কোন রকমের বোর্ড সভা টভা ছাড়া নিজেই তাদেরকে লোন দেওয়া শুরু করে। এইভাবে প্রায় একটা পর্যায়ে আমরা দেখতে পারি প্রায় 11 কোটি এইখানে, আর ওইখানে প্রায় 1.5 কোটির মতো, প্রায় ধরেন 12 কোটি 13 কোটি টাকার মতো লোন দিয়ে দেয়। এই হিসাবটা কবে পর্যন্ত? 2011 পর্যন্ত। এরপরে কি করেছে আই এম নট কোয়াইট শিওর এটার ব্যাপারে, বা আমি সেটা দেখিনি, আমি 11 পর্যন্ত আলাপগুলো তখন করেছি। তো 12 কোটি টাকা লোন মাথায় রাখেন, সেই 1992-93 সালে এক দফাতে সে 75,38,000 টাকা দিয়েছিল, এমন আমি দেখিয়েছি। এই ছাড়া সে তার বাবার প্রতিষ্ঠানকে কোন ধরনের টেন্ডার ছাড়া, ধরা যাক যে তার কোম্পানি বলল যে এই লেজার বুক ছাপাতে আমার 6 টাকা লাগবে পার পিস, তো নর্মাল মার্কেটে ধরেন এটা 2 টাকা লাগে, কেউ প্রশ্ন করছে না যে 4 টাকা এক্সট্রা নিচ্ছি কেন। তো ইউনুস কিন্তু এইভাবেও টাকা হাতিয়েছে, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে তার বাবার প্রতিষ্ঠানকে কিভাবে সে চাকরি পায়, কাজ পাইয়ে দিয়েছে, কিভাবে তাদেরকে ফুলে ফেবে একাকার করেছে সেটা। দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছি যে ইউনুস কিভাবে বাংলাদেশের রাষ্ট্রের ট্যাক্স গুলোকে চুরি করে। এটা একটু সহজভাবে আপনাকে আমি বুঝিয়ে দিই তাহলে সংক্ষেপে। যেমন ধরা যাক আমার একটা কোম্পানি আছে যে XYZ কোম্পানি লিমিটেড। কেমন? আমি এই কোম্পানি, ধর আমি গ্রামীণ ব্যাংকের এমডি, গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে আমি অবৈধভাবে XYZ লিমিটেড একটা বানালাম। এই XYZ লিমিটেড বানিয়ে আমি আবার সেটা চেয়ারম্যান হলাম। আমি আপনাকে আরেকটু সহজভাবে বোঝাই। ধরা যাক আপনি এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান। বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে থাকা অবস্থাতে আপনি বাংলাদেশ ব্যাংক লাইট এটা বলে একটা অর্গানাইজেশন বানাইতে পারেন? মানে আপনি বাংলাদেশ ব্যাংকের একদম প্রধান, বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে আপনি আরেকটা করলেন কি যে বাংলাদেশ ব্যাংক লাইট বা বাংলাদেশ ব্যাংক ব্লু খুবই এরকম সম্ভব, বানিয়ে। এটা তো একটি সরকারি প্রতিষ্ঠান, আসলে গ্রামীণ ব্যাংক তো আসলে এক্স্যাক্টলি। বেসিক্যালি একটি এখন সরকারি আবার আপনি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক ব্লু বানিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বাংলাদেশ ব্যাংকের আরেকটা শাখা বানিয়ে এইটাকে আপনার আবার করছেন কি, বাংলাদেশ ব্যাংকে ধরেন টাকা আসে হচ্ছে আমেরিকা, কুয়েত, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, এইসব জায়গা থেকে, নরওয়ে। আপনি ওইখান থেকে যে টাকাটা আসে সেই টাকাটা নিয়ে আপনার প্রতিষ্ঠানে আপনি স্থানান্তর করলেন। ওই প্রতিষ্ঠানে আপনি কি চেয়ারম্যান। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই উনি কেন একটা প্রতিষ্ঠান বানালো? এর কারণ হলো ওই গ্রামীণ ব্যাংকে থেকে সে অনেক কিছু করতে পারতো না, তার পক্ষে সম্ভব হতো না, যেহেতু সরকারের একটা ছিল। ও যখন আরেকটা কোম্পানি বানাচ্ছে, ওইটার চেয়ারম্যান যখন হচ্ছে, তখন তার কাজের পরিধিটা অনেক বেড়ে গেল, সে অনেক কিছু করতে পারছে। তো এইভাবে সে একটা কোম্পানি বানালো গ্রামীণ কল্যাণ। এই গ্রামীণ কল্যাণ বানিয়ে সে আরেকটা কোম্পানি বানালো গ্রামীণ টেলিকম। সে আরেকটা কোম্পানি বানালো গ্রামীণ ফান্ড। এইভাবে প্রায় সে 50 থেকে 51টার মতো প্রতিষ্ঠান বানিয়েছে। এখন সে করেছে কি, গ্রামীণ কল্যাণে সে যে টাকা এনেছে গ্রামীণ ব্যাংক থেকে, এটা সে ধরা পড়ে গেল। কাদের কাছে ধরা পড়ে গেল? যারা তাকে যারা তাকে টাকা টাকা পয়সা দেয়। যেমন হচ্ছে নরওয়ের একটা কোম্পানি আছে, ওদের নাম হচ্ছে নোরার্ড। ওরা আপনার এই পৃথিবীতে বিভিন্ন ভাবে এভাবে দেশকে অনুদান দেয়, যে ঠিক আছে তোমাদের দেশ এরকম ভাবে স্ট্রাগল করছে, তোমাকে টাকাটা দিচ্ছি, তুমি এই এই কাজে লাগাও। তো গ্রামীণ ব্যাংকের মূল মোটোটাই ছিল ভূমিহীনদের টাকা দিবে। ভূমিহীন। হুম। আচ্ছা, ইউনুসের বাবা কি ভূমিহীন যে তার কোম্পানিকে সে টাকা দিয়েছে? পাঁচলাইশে তাদের 5 তলা বাড়ি। তো একইভাবে তাদের গ্রামীণ, খুব খারাপ অবস্থা হয়েছিল। রাইট। তো গ্রামীণ গ্রামীণ না, কখনোই হয়নি, মানে যদি হয়ও, লেটস সে হয়ও, তারা ভূমিহীন ছিল না কখনো। এটা ঠিক যে তাদের ভূমি ছিল, জমি ছিল। থাকে না অনেক মানুষের যে ক্যাশ টাকা থাকে না কিন্তু অবস্থা সম্পন্ন ফ্যামিলি, ইউনুসদের কিন্তু ওরকম একটা অবস্থা ছিল। আচ্ছা, হোয়াট এভার। তো আমি ফিরে আসি ওই আলাপে যে গ্রামীণ কল্যাণের মধ্যে সে আপনার টাকা পয়সাগুলোকে সেখানে সে এনেছে। টাকা পয়সাগুলো এনে আপনার সে যেটা করেছে, ও গ্রামীণ টেলিকমকে বলছে, মানে মাথায় রাখতে হবে, প্যাচটা বুঝতে হবে, গ্রামীণ কল্যাণে টাকা আনলো গ্রামীণ ব্যাংক থেকে। এবার সে গ্রামীণ টেলিকম নামে আরেকটা কোম্পানি বানিয়েছে। গ্রামীণ টেলিকম বানিয়ে ওই গ্রামীণ টেলিকমের কে সে টাকা দিল গ্রামীণ কল্যাণ থেকে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ কল্যাণের টাকা নিয়ে ঢুকালো হচ্ছে গ্রামীণ টেলিকমে। এই গ্রামীণ টেলিকম আবার করলো কি, গ্রামীণ ফোনের শেয়ার কিনলো। প্যাচটা বোঝেন, এই প্যাচটা কেন সে দিয়েছে? এর কারণ হলো, আমি যদি 2টা কোম্পানি বানাই,
তাহলে আমি একটা কোম্পানি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দিয়ে লাভ করে এই কোম্পানি থেকে আবার আমার আরেকটা কোম্পানিতে টাকা আনবো, টাকা আনার পরে দেখাবো যে আমি তো অলরেডি ওই কোম্পানি দিয়ে আমি ট্যাক্স দিয়েছি, তাহলে এই কোম্পানির জন্য ট্যাক্স দিব না, কারণ একই টাকার উপরে আমি দুইবার ট্যাক্স দিব না। মানে বুঝাতে চাচ্ছে যে এক টাকার উপরে সে দুইবার ট্যাক্স দিব না। আমি জানি না আপনি ধরতে পারছেন কিনা জটিলতা। সোজা কথা হলো, গ্রামীণ ব্যাংক থেকে সে গ্রামীণ কল্যাণ বানিয়েছে, গ্রামীণ কল্যাণের মধ্যে সে গ্রামীণ ব্যাংকের টাকা এনে ঢুকিয়েছে, গ্রামীণ কল্যাণের টাকা আবার সে নিয়ে ঢুকিয়েছে গ্রামীণ টেলিকমে, গ্রামীণ টেলিকম দিয়ে সে আবার গ্রামীণ ফোন যেটা আছে, আপনারা যে ফোনে কথা বলেন, তাদের শেয়ার কিনেছে 34.2%। তো গ্রামীণ ফোন যত লাভ হয় সারা বছরে সেটা গ্রামীণ টেলিকমকে দেয়, গ্রামীণ টেলিকম আবার ট্যাক্স দেয়। তো গ্রামীণ কল্যাণকে আবার গ্রামীণ টেলিকম টাকা পাস করে। এখন আপনি যখন গ্রামীণ কল্যাণকে টাকা দিবেন, এটাকে আলাদা একটা ইনকাম, গ্রামীণ কল্যাণের আলাদা কোম্পানি, আলাদা এন্টিটি। গ্রামীণ কল্যাণ এখন বলছে যে আমি টাকা দিব না, গ্রামীণ টেলিকম তো টাকা দিয়েছে। আদালত বলছে যে তো আপনি, গ্রামীণ টেলিকম তো আলাদা ব্যবসা, গ্রামীণ কল্যাণ আলাদা ব্যবসা। আপনি গ্রামীণ কল্যাণ ট্যাক্স দিয়েছে ভালো কথা, তো সরি গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে ভালো কথা, আপনি গ্রামীণ টেলিকম থেকে যখন টাকাটা নিচ্ছেন তখন তো আরেকটা ট্রানজেকশন হচ্ছে, আইন অনুযায়ী তো আপনার আরেকটা আলাদা ট্রানজেকশন, আপনি কেন ট্যাক্স দিবেন না? সে তখন বলছে ওই যে গ্রামীণ টেলিকম ট্যাক্সটা দিয়েছে তাই আমাকে আর দিতে হবে না। একটা পর্যায়ে তারা এটা নিয়ে ডিসপিউট শুরু করলো। আদালতে যাওয়ার পরে তাদের যে লয়ার ছিল ব্যারিস্টার ফিদায়েম কামাল, তিনি একটা পর্যায়ে এটা স্বীকার করে নিলেন, ইয়েস এটা মূলত ওই ট্যাক্সটা ফাঁকি দেওয়ার জন্য হয়েছে। আপনি যদি দুইটা তিনটা কোম্পানি করেন তাহলে একটা একটা টাকা দিয়ে একটারে দিয়ে এটা উনি ব্যবসা করে। কবে স্বীকার করলেন? আমরা এই তথ্য ও তো এটা আমরা এটা জানি না। আদালতে কি স্বীকারের ব্যাপারটা আমি আপনাকে বলছি, আমার ওই ভিডিওর ভিতরে আছে। সেটা হলো যে আইনের ভাষাতে একটা কথা আছে, নট প্রেসড, অর্থাৎ আপনি যদি কোনো একটা ডিসপিউটে আদালতে যান, যুক্তিতর্ক চলা অবস্থাতে আপনি মামলাটা উঠিয়ে নেন, অর্থাৎ আমি আর এই মামলা চালাবো না, এটা ট্যাসিট মিনিং হচ্ছে ওকে ফাইন, তোমরা যা বলছো তাই ঠিক। আপনাকে আমি বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা। তো গ্রামীণ টেলিকম এখন বুঝতে পেরেছি। 2017-18 যে অর্থ বছরের যেই ট্যাক্সটা আছে এটা তারা মেনে নিয়েছে। তখন আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছে, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন ব্যারিস্টার তাহমিনা পলি, এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিনুদ্দিন ভাই, উনারা তখন বললেন যে মাননীয় আদালত, উনারা তো অলরেডি একটা বছরের ট্যাক্স মেনে নিয়েছেন, তাহলে তো এখন পর্যন্ত ওনারা যতগুলো ট্যাক্স ফাঁকি দিয়েছেন সবগুলোর তো সেম কেস, আলাদা কোনো কেস তো নাই, এটাও মেনে নিতে হবে। তা আদালতে তো এটা প্রমাণিত, আদালতে তাদের রায় হয়ে গেছে যে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো খেয়াল করে দেখেন, অনেক অনেক দর্শক চিন্তা করবে যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে ওর এটাই হচ্ছে চালাকি, তিনটা চারটা কোম্পানি করবে, একটারে দিয়ে ব্যবসা করাবে, ওই ব্যবসার টাকাটা সবখানে স্থানান্তর করাবে যাতে করে শুধু একটা কোম্পানির ট্যাক্স দিতে হয় বা এগুলো না দিতে হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে প্যাচটা। অর্থাৎ অর্থাৎ আমি শুনতে আপনাকে পাচ্ছি দিয়ে এটা। একটা ব্যবসা করাবো, আমি আপনাকে দিয়ে একটা ব্যবসা করাবো, আপনি আমাকে টাকাটা আস্তে করে ব্যাকডোর দিয়ে দিলেন, তা আমাকে তো আর কর দিতে হচ্ছে না, আমি আপনাকে ফ্রন্টে এনে শুধু করটা দিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ সে একটা কোম্পানি হ্যাঁ, যদি করতো তাহলে গভর্নমেন্ট রাইট ট্যাক্স গুলো পেতো আর কি, হোয়াট এভার ইট ইজ। তো এখন ঘটনাটা যেটা হচ্ছে সেটা হলো যে মানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে গ্রামীণ টেলিকমের শুধু যে গ্রামীণ গ্রামীণ ফোনেই যে ব্যবসা ছিল তা না, তাদের আরো ব্যবসা ছিল। অর্থাৎ এটা বলা যায় না যে শুধু গ্রামীণ ফোনের ডিভিডেন্ডের টাকাই তারা পেয়েছে, এটাকে বলতে হবে তারা অন্য ইনকাম হিসেবে পেয়েছে, এটারও একটা ব্যাপার আছে। আচ্ছা, সো এইভাবে সে ট্যাক্স ফাঁকি দিত। এখন আমার পরের পর্ব যেটা আসবে সেটা হচ্ছে ইউনুস কিভাবে তার ব্যক্তিগত করগুলোকে ফাঁকি দেয়, এটা আরো ইন্টারেস্টিং। আমি আপনাকে দুই লাইনে বলি। ধরা যাক আমি একটা টাকা ইনকাম করেছি, আমি আজকে 2 কোটি টাকা ইনকাম করেছি কোনো একটা কনসালটেন্সি করে। এখন এই 2 কোটি টাকার উপরে ট্যাক্স বাংলাদেশে কত হতে পারে? লেটস সে এই 2 কোটি টাকার উপরে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, কেমন? বা মানে কোটিতে 10 লাখ, আমি 2 কোটিতে 20 লাখ টাকা দিব। এখন আমি করলাম কি, 20 লাখ টাকা দিব না, আমি তখন বুদ্ধি বের করলাম, আমি তখন একটা চ্যারিটেবল অর্গানাইজেশনকে টাকাটা দিয়ে দিলাম। দেখেন ভাই, আমার তো ইনকামের টাকাটা আমি চ্যারিটেবল অর্গানাইজেশনকে দিয়ে দিয়েছি, আমি ফকির, আমি মিসকিন। এরকম একটা বাণী আছে, আমি ফকির, আমি মিসকিন, আমি গ্রামীণ ব্যাংকের চেক শার্ট পরি, আমি একটা কেস পরি, আমি একটা গরিব ফকির। আমরা ইনভেস্টিগেশন করে বের করলাম যে এই বদমাস যেই চ্যারিটেবল অর্গানাইজেশনকে টাকা দিয়েছে এটা তারই অর্গানাইজেশন। এইগুলোর নাম কি জানেন? এগুলোর নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, মিস্টার ইউনুস, ইউনুস পরিবার ফান্ড, এই টাইপের নাম।
কারণ কি? কারণ সে যদি টাকাটা ইনকাম করতো তাকে তো ট্যাক্স দিতে হতো। এখন সে চ্যারিটেবল অর্গানাইজেশন বানিয়ে সে ওইখানে টাকাটা দিচ্ছে। কোন লেভেলের বাটপার আপনি চিন্তা করে দেখেন। তা আমরা আবার ইনভেস্টিগেট করে বের করলাম ওই টাকাটা আবার ব্যাকডোর দিয়ে তাকে দেওয়া হচ্ছে, তার ড্রাইভারের খরচ, তার গ্রোসারি। তো আমরা চিন্তা করলাম ঘটনাটা কি, এই লোক তো দেখি ট্রাস্টের থেকে টাকা পায়, অর্থাৎ সে ডাইরেক্ট ট্যাক্সটা না দিয়ে চ্যারিটেবল অর্গানাইজেশনের মাধ্যমে সে টাকাটা নিচ্ছে। এই হচ্ছে তার চুরি ছেঁচড়ামির ইতিহাস। আরো আসবে, আরো সামনে অনেক কিছু আসবে, সে কেন তো এতগুলো কোম্পানি এগুলো তো করেছে। আপনি সবই তো আপনি আহ, আমি চাইছি যে আমাদের এখানে যারা এই মুহূর্তে দর্শকরা আছেন তারাও বিষয়টা একটু জানুক। সেটা হচ্ছে এগুলো সবকিছুই তো আপনি তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই বলছেন যে উনি এমন ডেফিনেটলি দুর্নীতিবাজ লোক।